আমার শুরুতে আমরা লিসাকে দেখি, যার বিয়ে আজ সেই মানুষের সঙ্গে হতে চলেছে যাকে সে গত 8 বছর ধরে ভালোবাসে। সেই মানুষটির নাম হান। অবশেষে আজ তাদের বিয়ে হতে যাচ্ছিল, কিন্তু ঠিক তখনই হানের কিছু ইম্পর্টেন্ট কাজ এসে পড়ে, যার কারণে সে কিছু টাইমের জন্য সেখান থেকে চলে যায়। তখনই লিসার কাছে তার বোন ডেইজির ফোন আসে। সে তাকে তাড়াতাড়ি ডেকে নিচ্ছিল। সেখানে পৌঁছে লিসা স্পষ্টভাবে দেখে কিভাবে তার বোন এবং হান একে অপরের সঙ্গে ঘনিষ্ঠভাবে সময় কাটাচ্ছে। লিসার 8 বছরের ভালোবাসা মুহূর্তেই ভেঙে চুরমার হয়ে যায়। ডেইজি বলে, দেখো সিস্টার, আমি আর হান একে অপরকে সত্যিই খুব ভালোবাসি। লিসা উত্তর দেয়, এই একই কথা হানও আমাকে বলেছিল, সে আমাকে খুবই ভালোবাসে। কিন্তু তুমি কি সত্যিই বুঝছো না? বিয়ে আমাদের হচ্ছে, তুমি শুধু একটা অন্য নারী হয়ে থাকবে। ডেইজি বলে, হ্যাঁ, বাট বিয়ে এখনো হয়নি সিস্টার, তুমি চাইলে এখনো পিছিয়ে যেতে পারো। লিসা রেগে গিয়ে বলে, প্রথমত আমাকে সিস্টার বলা বন্ধ করো, কারণ আমি জানি তুমি আমার নিজের বোন নও, বরং তুমি হিউম্যান ট্রাফিকারের ডটার। এ কথা শুনে ডেইজি বুঝে যায় যে লিসা সব জেনে ফেলেছে। সে সামনের দেয়ালে গাড়ি ধাক্কা দেয়, ফলে দুজনেই গুরুতরভাবে আহত হয়, কিন্তু লিসা বেশি আঘাত পায়। আর তখনই সেখানে হান চলে আসে, কিন্তু সে লিসাকে বাঁচানোর বদলে ডেইজিকে নিয়ে চলে যায়। যাওয়ার আগে ডেইজি তার দিকে একটা লাইটার ছুঁড়ে মারে, যার ফলে সেখানে আগুন লেগে যায়। তারপর আমরা দেখি লিও নামের একজন, সে লিসাকে আগুনের থেকে বাঁচিয়ে হাসপাতালে নিয়ে আসে। সময় কেটে যায় অনেক বছর পরও লিও গিভ আপ করে না। সে প্রতিদিন লিসার কাছে ফুল নিয়ে আসে, এই ভেবে যে লিসা একদিন কোমা থেকে বের হবে। লিও জানে লিসা তার কথা শুনতে পারে না, চোখ খুলতে পারে না, কিন্তু ফুলের গন্ধ সে নিতে পারে, অনুভব করতে পারে। লিও বিশ্বাস করে যখন লিসা জেগে উঠবে তখন সে রিয়েলাইজ করবে, আমি সবসময় তার পাশে ছিলাম। লিওর অ্যাসিস্ট্যান্ট তার সঙ্গে থাকে, কিন্তু সে সব ভালোভাবে নিতে পারছে না, কারণ সে জানে আগের সময় লিসা লিওর সঙ্গে ভালো আচরণ করেনি, এমনকি লিওর হুইল চেয়ারে বসে থাকার কারণও লিসাই। লিও বলে, পুরনো কথা ভুলে যাও, ওটাই ভালো হবে। লিও শুধু অপেক্ষা করে, একদিন লিসা জেগে উঠবে সে আশায়। কিছুদিন পর লিসা ধীরে ধীরে রিকভার করতে শুরু করে এবং অবশেষে 2 বছর পর কোমা থেকে জেগে ওঠে। এইমাত্র সে জ্ঞান ফিরে পায়, ডাক্তাররা সঙ্গে সঙ্গেই তার বাড়িতে খবর পাঠিয়ে দেয়। খবর পেয়ে ডেইজি আর হান দৌড়ে চলে আসে। তখন হান তাকে বলে, আমি শুধু তোমাকে এটা জানাতে চাই যে আমি আর ডেইজি ইতিমধ্যেই বিয়ে করে ফেলেছি। এই কথা শুনে লিসার মাথায় অনেক পেইন হতে শুরু করে। সে তাদের বলে, আমার কিছুই মনে নেই, তোমরা কে? আমার ফ্যামিলি না ফ্রেন্ড। এ কথা শুনে হান ভেতরে ভেতরে খুশি হয়ে যায়, কারণ এখন যখন লিসার কিছুই মনে নেই তখন তার জন্য এটি একদম পারফেক্ট সুযোগ। লিসা আর কখনোই তাদের অতীত নিয়ে প্রশ্ন তুলতে পারবে না। এরপর লিসা বলে, আমি জানি যখন আমি কোমায় ছিলাম তখন আমার ফিয়ন্সে আমার যত্ন নিয়েছিল, আমি ওর সঙ্গে দেখা করতে চাই, যদিও কিছু মনে পড়ছে না। এ কথা শুনে হান নিশ্চিত হয়ে যায় যে লিসা তার ব্যাপারে কোনো কিছুই মনে নেই। ঠিক সেই মুহূর্তে টিভিতে মিস্টার লিওর ইন্টারভিউ চলছিল। তখন হানের মাথায় একটা আইডিয়া আসে। সে লিসার ফোনে লিওর নাম্বার সেভ করে দেয় এবং বলে, এই যে তোমার ফিয়ন্সে, এই মানুষটাই তোমার যত্ন নিয়েছে এতদিন, তুমি ওর সঙ্গে কথা বলো। এটা বলে হান ও ডেইজি সেখান থেকে চলে যায়। লিসা মনে মনে ভাবে, তাই তো বলি, এই মানুষটাকে টিভিতে দেখে আমি কেন এত অ্যাট্রাকশন ফিল করছি। তারপর সে ফোন করে লিওকে বলে, হাই, আমি তোমার ফিয়ন্সে, আমার অ্যাক্সিডেন্ট হয়েছিল আর এখন আমি হাসপাতালে জেগে উঠেছি, তুমি কি আমাকে দেখতে আসবে? লিও লিসার কণ্ঠ শুনে খুব খুশি ও অবাক হয়। সে ভাবে সে আমাকে ফিয়ন্সি বলে ডাকছে কেন। একদিকে হান ও ডেইজি লিফটে উঠছে। ডেইজি বলে, তোমার কি মনে হয় না তুমি লিসাকে মিথ্যে বলে ভুল করছো? হান বলে, দেখো, ওর কিছুই মনে নেই, ও এখন অ্যামনেশিয়ায় ভুগছে, এত তাড়াতাড়ি ও কিছুই মনে করতে পারবে না। আমরা তো প্রথম থেকে চেয়েছিলাম আমাদের বিয়ে হোক আর ও এই স্টোরি থেকে সরে যাক। এখন ও নিজেই চলে গেছে আর আমাদের জীবন একদম নর্মাল হয়ে গেছে, তাই ভাবো লাভই লাভ। ডেইজি বলে, ঠিক আছে, কিন্তু তুমি তো ওকে তোমার আঙ্কেলের নম্বর দিয়ে এসেছো, এটা পরে প্রবলেম ক্রিয়েট করতে পারে। হান বলে, দেখো, আমার আঙ্কেলকে তুমি টিভিতে দেখেছো বটে, কিন্তু সামনাসামনি কখনো দেখোনি। ও খুব বিজি একজন বিজনেসম্যান, তার চারপাশে কোনো ওমেন দেখা যায় না, তাই লিসা ফোন করলেও সে কখনো রিসিভ করবে না। আর যদি দেখা করার চেষ্টা করে তবে অ্যাপয়েন্টমেন্ট পেতে পেতে টায়ার্ড হয়ে যাবে।
ধরো কোনোভাবে দেখা হয়ে গেলেও আমার আঙ্কেল খুব রুড পার্সন, সে লিসাকে এমন কথা বলবে যে পরের বার মুখ দেখাতেও সাহস করবে না। এই কথা শুনে ডেইজি খুব খুশি হয়, কারণ হান একদম তার পক্ষে ছিল। কিন্তু সেই সময় তাদের পাশের লিফটে লিও লিসার সঙ্গে দেখা করতে হাসপাতালের উপরে উঠছিল। হান জানতই না যে গত 2 বছর ধরে প্রতিদিন লিও লিসার যত্ন নিয়ে আসছে। লিফটে লিওর সঙ্গে তার অ্যাসিস্ট্যান্টও ছিল। অ্যাসিস্ট্যান্ট বলে, স্যার 2 বছর যত্ন নিলেন, এখন তো লিসা জেগে উঠে হানের কাছে যাবে, আপনার সব পরিশ্রম বৃথা যাবে। আপনি ওর জীবনে বাঁচাতে নিজের পাও হারালেন, কিন্তু আমার মনে হয় ও কোনোদিনই সেটা বুঝবে না। লিও শান্তভাবে বলে, যা হবে দেখা যাবে, আগে থেকে চিন্তা করে লাভ নেই। অন্যদিকে আমরা লিসাকে দেখি যে তার ফিয়ন্সের জন্য ওয়েট করছে। সে ভাবে এত সময় হয়ে গেল সে এখনো আসেনি, নাকি সে আমাকে দেখতেই চায় না। অপেক্ষা করতে করতে সে নিজের ফোনে নোটস খুলে দেখে, সেখানে তার ফিয়ন্সের সম্পর্কে সব কিছুই লেখা ছিল, কিন্তু আসলে সেই তথ্যগুলো লেখা ছিল হান সম্পর্কিত। তবে লিসা ভুলবশত মনে করে এই তথ্যগুলো লিওর সম্পর্কে। ঠিক তখনই তার বাড়ি থেকে ফোন আসে। ওপাশে কানটি রেগে গিয়ে চিৎকার করে বলে, আমি এখনই বলে দিচ্ছি, এই বাড়ি সম্পত্তি সবকিছু ডেইজির অধিকার, তুমি কখনোই তার অধিকার ছিনিয়ে নিতে পারবে না। হান আর ডেইজি বহুদিন ধরে একে অপরকে ভালোবাসে। তুমি কোমা থেকে জেগে উঠে এখন নিজের অধিকার জাহির করার চেষ্টা করো না। এই কথা শুনে লিজা অবাক হয়ে যায়। সে বলে, আমি বুঝতে পারছি না আপনি কি বলছেন, কিন্তু আপনার কথা শুনে মনে হচ্ছে আমি হয়তো আপনার মেয়ে। আমার এখন অ্যামনেশিয়া হয়েছে, কিছুই মনে নেই। আন্টি তখনও থামেনি, উঠেই ডাবল ঝামেলা শুরু করে দিলে। 2 বছর কোমায় থেকে সবাইকে কষ্ট দিলে, আর এখন জেগে উঠেও শান্তি নেই। ডেজি তখন ভালো মানুষের ভান করে বলে, মম ছেড়ে দিন, সিসের অ্যামনেশিয়া হয়েছে, ও কিছুই মনে রাখতে পারছে না। এই সব শুনে লিজার চোখে জল চলে আসে। সে ভাবে, আমি তো এই লেডিকে চিনিও না, কোনো মেমোরিও নেই, তবুও শরীরের ভেতরটা কেমন একটা অনুভূতি হচ্ছে যেন কেঁদে ফেলে। সে বলে, আপনি কি নিশ্চিত আমি আপনার নিজের মেয়ে? যেভাবে আপনি আমার অপমান করছেন তা কোনো মা কখনো করতো না। এই কথা বলে লিসা ফোন কেটে দেয়। এরপর ডেইজি তাকে একটা ফ্যামিলি ফটো দেখায়, যেখানে লিসা নেই, বোঝাতে যে সে এই পরিবারের অংশ নয়। ঠিক তখনই লিও এসে ফোনটা তার হাত থেকে কেড়ে নেয় এবং বলে, তুমি এখনই জেগে উঠেছ, এত ইমোশনাল প্রেশার তোমার জন্য বিপজ্জনক হতে পারে, এতে তোমার স্বাস্থ্যের ক্ষতি হবে। কিন্তু লিসা কেঁদে বলে, তুমি তো আমার ফিয়ন্সে, তুমি আমার উপর চিৎকার করছো কেন? লিও বলে, আমি তোমার উপর চিৎকার করছি না। লিসা বলে, না তুমি করছো, আমি আমার স্মৃতি হারিয়ে ফেলেছি, কমপক্ষে তুমি তো আমার সাথে ভালো ব্যবহার করতে পারতে। লিওর অ্যাসিস্ট্যান্ট বুঝতে পারছিল না লিসা সত্যিই ভুলে গেছে নাকি অভিনয় করছে। তখন লিও তাকে বলে, ডাক্তার ডাকো। ডাক্তার বলে, লিসার অ্যামনেশিয়া হয়েছে, তার স্মৃতি ফিরে আসতে সময় লাগবে, হয়তো 1 দিন, 1 সপ্তাহ, 1 মাস, 1 বছর বা আরও বেশি সময়, কিন্তু কিছু বলা যাচ্ছে না। তখন লিও জিজ্ঞেস করে, তাকে কখন হাসপাতাল থেকে ছাড়া হবে? ডাক্তার বলে, আজই, কারণ শারীরিকভাবে সে পুরোপুরি সুস্থ হয়ে গেছে, শুধু ব্রেইন এখনও মেমোরি ফিরিয়ে আনতে সময় নেবে, বাড়ি নিয়ে যাওয়াটাই ভালো হবে। ডাক্তার চলে যাওয়ার পর লিসা লিওকে বলে, দেখলে তো, আমি বলেছিলাম না আমি মিথ্যে বলছি না, আর দয়া করে আমাকে এখন আর হাসপাতালে রেখো না, এখান থেকে আমি আরও বেশি অসুস্থ হয়ে যাব। সে লিওকে ফিয়ন্সে বলে ডাকতে শুরু করে। লিও অবাক হয়ে বলে, তুমি আমাকে ফিয়ন্সে বলে কেন ডাকছো? লিসা মিষ্টি হাসি দিয়ে বলে, কারণ আমি মনে করতে পারছি না, কোমায় যাওয়ার আগে আমি তোমাকে কি নামে ডাকতাম? আমি কি তোমাকে বেবি বলতাম, ফিয়ন্সে বলতাম, না হাবি বলে ডাকতাম? মনে নেই। যেই মাত্র লিও হাবি শব্দটা শুনে সে একটু অস্বস্তি বোধ করে। লিসা বলে, হয়তো আমি তোমাকেই ফিয়ন্সি বলে ডাকতাম। লিও বলে, আমার নামে ধরে ডাকলেও হবে, কিন্তু তোমাকে কে বলেছে আমি তোমার ফিয়ন্সে? লিসা বলে, আমার সিস্টার আর তার বয়ফ্রেন্ড বলেছে। তখন লিওর অ্যাসিস্ট্যান্ট এসে জানায় যে কিছু টাইম আগে হান এবং ডেইজি এখানে এসেছিল, আর হান লিসাকে সে মিথ্যা গল্পটা বলেছিল। লিও তখন সত্যিটা বলতে যাচ্ছিল যে সে লিসার ফিয়ন্সে নয়, কিন্তু লিসা হঠাৎ কান্নায় ভেঙে পড়ে বলে, তুমি কি আমাকে এখন আর ভালোবাসো না? আমাদের কি ঝগড়া হয়েছিল? তুমি কি আমাকে ঘৃণা করো? লিও শান্তভাবে বলে, না, আগে পুরো কথা শোনো, ডিসচার্জের পর আমরা বাড়ি যেতে পারবো। এটা শুনে লিসা খুব খুশি হয়ে যায়। বাড়িতে পৌঁছানোর পর লিও বলে, এখন থেকে তুমি এখানেই থাকবে। লিসা অবাক হয়ে জিজ্ঞেস করে, মানে
তুমি কি আমার সঙ্গে থাকবে না? আর আমি দেখছি আমাদের বেডরুমে কেবল তোমার জিনিসপত্র আছে, আমার তো কিছুই নেই। লিও বলে, কারণ তুমি তোমার প্যারেন্টসের সাথে থাকতে। লিসা উত্তর দেয়, হ্যাঁ, কিন্তু আমার মা যেমনভাবে আমার সঙ্গে কথা বললেন, আমাদের সম্পর্ক নিশ্চয়ই ভালো নয়। তাহলে আমি ওদের বাড়িতে থাকতে পারি না? আমি কি এখানে তোমার সঙ্গে থাকতে পারি? লিও চুপ করে তাকে টেনে নিজের কোলে বসিয়ে দেয় আর সিরিয়াসভাবে জিজ্ঞেস করে, তুমি সত্যিই সব ভুলে গেছো নাকি শুধু প্রিটেন্ড করছো? লিসা বলে, আমার মনে হচ্ছে আমি আগের লাইফে তোমার প্রতি খুব খারাপ ব্যবহার করতাম, তাই তুমি আমাকে সন্দেহ করছো, তাই না? লিও মাথা নাড়ে। লিসা বলে, ঠিক আছে, কিন্তু আমি সত্যিই বলছি আমার কিছুই মনে নেই। আমার জানা একটাই ব্যাপার, তুমি আমার ফিয়ন্সে, এবং আমি প্রমিস করছি এবার আমি তোমাকে রেসপেক্টের সাথে রাখবো, কখনো মিথ্যে বলবো না। লিও হালকা হেসে বলে, তুমি জানো এতদিন তুমি আমাকে মিথ্যে বলে এসেছো, এটার জন্য আমাকে কম্পেনসেট করতে হবে। তখন লিসা হঠাৎ তাকে কিস করে। লিও অবাক হয়ে যায়, কারণ সে বুঝে যায় এই লিসা সত্যিই আগের সব ভুলে গেছে, কারণ পুরনো লিসা কখনোই এমন করতো না। লিসা বলে, এটা কি যথেষ্ট নয় আমার উপর বিশ্বাস রাখার জন্য? কারণ আমার মনে হয় আমার পরিবারে এখন কাউকে বিশ্বাস করা যাবে না, শুধু তোমাকেই বিশ্বাস করতে পারি। লিও বলে, তোমার পরিবারের তোমাকে ঘৃণা করলেও আমি করব না। লিসা হেসে বলে, ঠিক আছে, আমার শুধু তোমার ট্রাস্ট অর্জন করতে হবে, আর কিছুই নয়। রাত হলে লিসা শার্ট পরে বেরিয়ে আসে। সে বলে, সরি, আসলে আমার পরার মতো আর কোনো ড্রেস নেই, তাই এটা নাইট ড্রেস হিসেবে পরতে হলো। লিও হেসে বলে, তোমার অদ্ভুত লাগছে না? লিসা বলে, না, কেন লাগবে, তুমি তো আমার হাবি, তোমার ক্লথ পরেছে। যদিও আমি পুরনো সব ভুলে গেছি, তবুও আমি জানি তুমি আমাকে ভালোবাসো, আমি তোমাকে ভালোবাসি। আমাদের মধ্যে যা কিছু রোমান্টিক ঘটেছিল সব ভুলে গেছি, কিন্তু চিন্তা করো না, আমি ধীরে ধীরে সব মনে করার ট্রাই করব। আর আমি তো সব কিছু আমার ফোনে লিখেও রেখেছি। এরপর সে লিওকে নিজের নোটস দেখাতে শুরু করে, কিন্তু সে নোটস দেখে লিওর একদম ভালো লাগে না। সে রেগে গিয়ে ফোনটা ফেলে দেয়। লিসা তখন অবাক হয়ে যায়, লিও এমন রিয়াকশন দিচ্ছে কেন? সে নিজের থেকেই বলে সরি, কারণ সেভাবে হয়তো তারই কোনো ভুল হয়েছে। এরপর সে তাকে গুড নাইট বলে অপেক্ষা করতে থাকে যতক্ষণ না লিও গুড নাইট বলে। যখন লিও গুড নাইট বলে তখন সে সেখান থেকে চলে যায়, কিন্তু লিওর মনে তখনও একটা ডাউট রয়ে যায়, এটা কি সত্যই নতুন লিসা না পুরনো সে লিসা যে শুধুমাত্র অভিনয় করছে। পরের সকালে দেখা যায় লিওর বাড়িতে নিজের অ্যাসিস্ট্যান্টের সঙ্গে একটা প্রজেক্ট নিয়ে আলোচনা করছে। হঠাৎ লিসা লিওর জন্য প্রিয় ম্যাঙ্গো পুডিং নিয়ে আসে। অ্যাসিস্ট্যান্ট কিছু বলতে যাচ্ছিল, কিন্তু লিও তাকে থামিয়ে দেয় এবং পুডিং খেতে শুরু করে। সে পুডিংয়ের প্রশংসা করে। লিসা বলে, ভালো লাগলে আমি এখন থেকে প্রতিদিন তোমার জন্য বানাবো। তখন লিও বলে, তুমি আমার কাপড় আর কতদিন পরবে? আমি তোমার জন্য নতুন কাপড় আনিয়েছি, ওপরে গিয়ে নিজের সাইজ অনুযায়ী চেক করে নাও, আর যদি কিছু কম পড়ে থাকে তাহলে জানিও। লিসা উপরের ঘরে চলে যায়। এদিকে দেখা যায় লিওর হাতে ম্যাঙ্গো খাওয়ার পর অ্যালার্জিক রিয়াকশন হয়েছে। অ্যাসিস্ট্যান্ট বলে, আমি এখনই মেডিসিন নিয়ে আসছি, কিন্তু লিও বলে, না, আমি নিজে গিয়ে নিয়ে আসবো। অ্যাসিস্ট্যান্ট বলে, স্যার, আমি বুঝতে পারছি না এত কিছু ঘটার পরও আপনি কেন এখনও এমন ছোটোখাটো স্যাক্রিফাইস করছেন। লিও বলে, এসব নিয়ে ডিসকাস করো না, আমি জানি একজন অ্যাসিস্ট্যান্ট আর গুড পার্সন হিসেবে তুমি আমার চিন্তা করো, কিন্তু এগুলো আমার পার্সোনাল ব্যাপার, আমি এগুলো নিজের মতো করে হ্যান্ডেল করতে চাই। এরপর তারা সেখান থেকে চলে যায়। কিছু টাইম পর লিসা আসে নতুন ড্রেসগুলো নিয়ে। কোনটা পরবে বুঝতে না পেরে সে লিওকে দেখাতে চায়, কিন্তু ততক্ষণে লিও সেখান থেকে চলে গেছে। এরপর দেখা যায় হান লিওকে খুঁজতে খুঁজতে আসে এবং লিসাকে দেখে রেগে যায়। সে লিসাকে লিওর টি শার্ট পরে থাকতে দেখে বলে, তুমি কি এই শর্ট পরে কি করছো? তুমি আর লিওকে একসাথে নাইট স্পেন্ড করেছো? লিসা বলে, হ্যাঁ, তাতে তোমার কি? হান রেগে যায়। লিসা বলে, তুমি পাগল নাকি? কোন যুগের মানুষ তুমি? আমি আর আমার স্বামী যদি একসাথে রাত না কাটাই তাহলে কে কাটাবে? তাতে তোমার প্রবলেমটা কোথায়? হান অবাক হয়ে যায়, বিশ্বাস করতে পারে না যে তার নিজের আঙ্কেল লিসাকে বিয়ে করেছে। অ্যাসিস্ট্যান্ট আসে এবং হানকে ভেতরে যেতে বলে। আর লিসার রিয়াকশন দেখে অ্যাসিস্ট্যান্টও বুঝে যায় এটাই প্রথমবার যখন সে দেখলো ম্যাডাম লিসা মিস্টার হানের সাথে এমন বিহেভ করছে। মনে হচ্ছে হয়তো সত্যিই তার স্মৃতি হারিয়ে গেছে। তখন হানি সে লিওকে বলে, আমার বিশ্বাস হচ্ছে না আপনি লিসাকে বাড়িতে নিয়ে এসেছেন। লিও শান্তভাবে জবাব দেয়, তোমার মনে হচ্ছে না এই পরিস্থিতির জন্য দায় তোমারই? কারণ তুমিই লিসাকে বলেছো যে আমি তার ফিয়ন্সে।
আর আমার ফোন নম্বরও তুমিই দিয়েছ। তাহলে কি আমার দায়িত্ব নয় বিষয়টা সামলানো? লিও আরও বলে, আসলে লিসা তো তোমার দায়িত্ব, তুমিই তার ফিয়ন্সে। কিন্তু যখন সে জেগে ওঠে এবং তুমি জানতে পারলে যে সে সব ভুলে গেছে, তুমি তার সুযোগ নিয়েছ। তুমি জানো না ভবিষ্যতের ফল কি ভয়ানক হতে পারে। তখন হান বলে, দেখুন, আমি এটা করেছি শুধু এজন্য যে যদি লিসার সত্যিটা জেনে যেত তাহলে ডেইজির জন্য বড় সমস্যা তৈরি হতো। আমি জানি পুরনো লিসা কেমন, যে ডেইজিকে একটুও ছাড়তো না, সারাদিন ওকে বুলি করতো, বিরক্ত করতো। আমি আর ওকে এই পরিস্থিতিতে দেখতে পারছিলাম না। আসলে আমার ট্রু লাভ ডেইজি। আমি আমার জীবনে ওর সঙ্গে কাটাতে চাই, ওকেই বিয়ে করতে চাই। আমি চাই না যে লিসা আমাদের জীবনের মাঝে এসে সব নষ্ট করে দেখ। তখন লিও রেগে গিয়ে বলে, তুমি মনে হয় সব ভুলে গেছ যেদিন লিসা তোমার জীবন বাঁচাতে পানিতে ঝাঁপ দিয়েছিল, আর তখন তুমি প্রমিস করেছিলে যে তুমি ওকে বিয়ে করবে। হান বলে, ওটা অনেক পুরনো কথা, শুধু একটা প্রতিশ্রুতির কারণে আমি তাকে বিয়ে করতে পারবো না। ও রেগে গিয়ে হানকে সেখান থেকে চলে যেতে বলে, কিন্তু লিওর রাগ দেখে হান মনে করে হয়তো লিও চুপচাপ চলে যাবে। পরে আমরা দেখি লিও তার ডায়েরি খুলে বসেছে, যেখানে লিসার একটি ছবি রাখা আছে। সে মনে মনে শুধু এটাই চায় লিসা যেন সুখে থাকে, যত কষ্টই হোক সে তার হাসি ফিরিয়ে দিতে চায়। এরপর দেখা যায় হান যখন বাড়ি থেকে বের হচ্ছে তখন লিসা তার বাড়ি দিয়ে যায়। তারপর স্টোরিটা আমাদের পাস্টের দিকে নিয়ে যায়, যেখানে দেখা যায় শ্যান ফ্যামিলিকে, যার সদস্য লিসা এবং তার ভাই। আর সেই সময় শ্যান ফ্যামিলি তাদের হারিয়ে যাওয়া বায়োলজিক্যাল কন্যাকে ফিরে পায়, যে আর কেউ নয়, ডেইজি নিজে। সেই সময় যখন হান প্রথমবার ডেইজি আর লিসাকে দেখেছিল, ডেইজি পরেছিল সাদা পোশাক। সে ইচ্ছে করেই হানের সঙ্গে ধাক্কা খায় যেন তার দৃষ্টি আকর্ষণ করতে পারে। এখন আমরা বর্তমান সময়ে ফিরে আসি। হানের মনে আছে যেদিন থেকে লিসা কোমায় গিয়েছিল তার আগ পর্যন্ত সে শুধু হোয়াইট ড্রেসই পরত, কিন্তু এবার লিসা উল্টো হানের ওপর রেগে গিয়ে বলে, তুমি কে আমার বাবার মতো আমাকে বলে দেবে আমি কি পরবো? আমার পছন্দ নীল রং, তাই আমি নীল পরবো। আর দয়া করে আমার সামনে বুড়োদের মতো লেকচার দেওয়া বন্ধ করো। এ কথা শুনে হান রেগে গিয়ে তাকে ওয়ালের দিকে ঠেলে দেয়। লিসা তখন চিৎকার করতে থাকে। ঠিক তখনই লিও এসে হানকে বলে, তুমি লিসার থেকে দূরে সরে যাও। লিসা দৌড়ে লিওর কাছে গিয়ে বলে, দেখো না, এই লোকটাকে আমি একদম বুঝতে পারছি না, এর সমস্যাটা কি, সবসময় আমার জীবনে নাক গলায়। লিও তখন হানকে কড়া সতর্কবার্তা দেয়। হান হাসতে হাসতে বলে, ভালো হয়েছে তোর মেমোরি লস হয়েছে, না হলে তো আগের মতোই আমার পেছনে পেছনে ঘুরে বেড়াতি। এ কথা বলে হান সেখান থেকে চলে যায়। লিসা কিছুই বুঝতে পারে না। সে লিওকে জিজ্ঞেস করে, এমন কি ঘটেছিল আগে জানিয়ে ও এমন কথা বলল? লিও বলে, ওগুলো অতীতের অপ্রয়োজনীয় স্মৃতি, মনে রাখার কোনো কিছু নেই। লিসা তখন লিওর সামনে বসে হেসে বলে, কোনো ব্যাপার নয়, এই জীবনে যদি কেউ আমার জন্য সত্যিই কিছু ইম্পর্টেন্স রাখে তবে সেটা হচ্ছে তুমি। এ কথা বলে সে হঠাৎ লিওর গালে কিস করে। এরপর সিন চেঞ্জ হয়। হান গাড়িতে বসে ডেইজির সঙ্গে ইন্টিমেট হতে শুরু করে, কিন্তু তার মাথায় তখনও শুধু লিসার কথা ঘুরছে। সে একদম মনোযোগ দিতে পারছে না। ডেইজি জিজ্ঞেস করে, তোমার কি হলো? হান বলে, কিছু না, যেদিন থেকে লিসা জেগেছে তখন থেকে সে সমস্যা তৈরি করছে। ডেইজি বুঝে যায় হান আসলে ডিস্ট্র্যাক্ট হয়ে গেছে। এমন সময় হঠাৎ সামনে লিসা চলে আসে। ডেইজি দেখে বলে, দেখলে তো, আমি জানতাম এই মেয়েটা মিথ্যে বলছে, ওর মেমোরি আসলে লস হয়নি, ও এখন আমাদের খুঁজতে এসেছে। বলে তারা গাড়ি থেকে নেমে পড়ে, কিন্তু লিসা আসলে তাদের কাছে আসছিলই না, এমনকি তাদের দেখেও নেই। তবুও ডেইজি রেগে বলে, সিস, তুমি আবার আমাদের জীবন নষ্ট করতে এসেছো নাকি? হান তো বলেছে ওর আঙ্কেল তোমার ফিয়ন্সে, তাহলে তুমি আবার কেন আমাদের জীবন নষ্ট করতে চাও? হান রেগে গিয়ে বলে, ঠিকই বলেছ, আমি কতবার বলেছি তোমাকে আমাদের পিছনে লাগা বন্ধ করো। আমি তোমার বয়ফ্রেন্ড নই, কিন্তু তুমি আমার কথা কখনো শোনো না। লিসা রেগে গিয়ে জবাব দেয়, যাও হাসপাতালে গিয়ে তোমার চশমার নম্বর চেক করাও, কারণ আমি এখানে এসেছি আমার কাজে, তোমাকে দেখার জন্য নয়। আর হ্যাঁ, আমার বয়ফ্রেন্ড হলো লিও, যে তোমার চেয়ে হাজার গুণে ভালো, তাহলে তার থাকা অবস্থায় আমি কেন অন্য কারো কাছে যাব? এমন সময় ডেজি এসে লিসাকে নিজের ভিজিটিং কার্ড দেয় এবং ইচ্ছে করেই সেটা মাটিতে ফেলে দেয়। ঠিক তখনই লিসার মা এসে হাজির হন এবং গালে এক থাপ্পড় মারেন। তিনি বলেন, তুমি আবার ডেজির সঙ্গে এমন ব্যবহার করছো?
তুমি এত খারাপ কবে থেকে হলে? ভালো হতো তুমি যদি কখনো কোমা থেকে জেগে না উঠতে। এবার লিসাও রেগে গিয়ে নিজের মাকে পাল্টা থাপ্পড় মারে। মা অবাক হয়ে বলে, তুমি এরকম সাহস করলে কি করে? লিসা বলে, তুমি তো আমায় আগে মেরেছ, আর তুমি আমার মা বলেই কি যে কোনো সময় আমাকে আঘাত করতে পারো? তুমি জানো না এখানে আসলে কি ঘটেছে। না জেনে না শুনে আবার তুমি আমাকে আঘাত করতে পারো? তুমি হয়তো আমাকে ঘৃণা করো, এই বাড়িতে আমার কোনো ইম্পর্টেন্ট নেই। তাহলে চিন্তা করো না, আমি এসেছি শুধু আমার জিনিসগুলো নিতে, সব নিয়ে চলে যাব। আমি এমন বাড়িতে থাকতে চাই না যেখানে আমাকে কেউ ইম্পর্টেন্ট দেয় না। মা আবার থাপ্পড় মারতে যাচ্ছিলেন, কিন্তু লিসা তার হাত ধরে থামিয়ে দেয় এবং সেখান থেকে চলে যায়। মায়ের খুব কষ্ট হয়, চোখে জল চলে আসে। তখন ডেইজি মাকে শান্ত করে বলে, কোনো ব্যাপার না মা, তাকে যেতে দাও। আপনি জানেনই তো সিরিজ অনেকটা বদলে গেছে, কিন্তু আমি তো আছি না, আপনার আসল মেয়ে। আমি সব সময় ঠিক কাজই করব। আসলে ডেইজি এখানে নাটক করছিল, কারণ সে চেয়েছিল লিসার জায়গা নিতে, এই বাড়ির একমাত্র কন্যা হতে। সে লিসাকে নিয়ে জেলাস ছিল, আর লিসার যা কিছু ছিল সব কেড়ে নিতে চাইতো। লিসা লিওর অ্যাসিস্ট্যান্টের কাছে আসে এবং বলে, তুমি তো আমাকে চেনো তাই না? আমার সম্পর্কে তোমার জানা আছে। অ্যাসিস্ট্যান্ট বলে, আমি কিছু বুঝতে পারছি না, আপনি কি বলতে চাচ্ছেন? লিসা বলে, আসলে আমি জানতে চাই আগের সময় আসলে কি হয়েছিল। অ্যাসিস্ট্যান্ট জিজ্ঞেস করে, আপনি হয়তো অতীতের কথা জানতে চাইছেন। লিসা মাথা নেড়ে বলে, হ্যাঁ, আমি বিস্তারিত জানতে চাই না, শুধু এটা জানতে চাই লিওর পায়ে এমন কি হয়েছিল আর কিভাবে সব ঘটলো। অ্যাসিস্ট্যান্ট তখন ধীরে ধীরে সব বলে, ওটা সেই দিনের ঘটনা যেদিন আপনার আর ডেইজির অ্যাক্সিডেন্ট হয়েছিল। সেদিন হান এসে ডেইজিকে বাঁচিয়েছিল, আর লিও আপনাকে বাঁচাতে গিয়ে নিজের পা অকেজো করে ফেলে। আপনাকে বাঁচানোর পর সে প্রতিদিন হাসপাতালে এসে আপনার দেখাশোনা করত, যার কারণে সে নিজের চিকিৎসাটাও দেরিতে শুরু করেছিল। এই কথা শুনে লিসার মন খুব খারাপ হয়ে যায়। তার কারণে লিওর পায়ের এই অবস্থা জেনে সে কষ্ট পায়, কিন্তু এই সঙ্গে তার মনে আশা জাগে যে লিওর পা এখনও চিকিৎসায় সেরে উঠতে পারে। ঠিক তখনই লিও সেখানে আসে। তার লিসা দৌড়ে গিয়ে তাকে শক্ত করে জড়িয়ে ধরে। অ্যাসিস্ট্যান্ট বুঝতে পারে যে সে খুব ভালো কাজ করেছে, এই সত্যটা লিসাকে বলে দিয়ে। লিসা কাঁদতে কাঁদতে বলে, সরি লিও, আমি আমার আগের জীবনে খুবই খারাপ ছিলাম। অ্যাসিস্ট্যান্ট আমাকে বলেছে আমি কিভাবে তোমায় কষ্ট দিয়েছি, তুমি কিভাবে আমাকে বাঁচাতে গিয়ে নিজের পা হারিয়েছ। আমি প্রমিস করছি এবার আর আগের মতো কিছুই হবে না। সব মনে নেই আমার, আর কিছু মনে করতেও চাই না। নেক্সট পার্টে আমরা জানতে পারবো লিসা কি লিওর সাথে অভিনয় করছে নাকি সত্যিই তার মেমোরি লস হয়েছে। পরবর্তী এপিসোড দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক এবং কমেন্ট করে পাশে থাকবেন। থ্যাংক ইউ।